পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় কাজ করছেন তারা। পরে রায়ের বাজারে জুলাই অভ্যুত্থানের শহীদদের গণকবর জিয়ারত করেন নবগঠিত দলটির নেতারা। এ সময় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। আত্মপ্রকাশের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক সূচনা করল বহুল আলোচিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন দলের বাকি সদস্যদের নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। এ সময় সাংবাদিকদের কাছে নিজেদের লক্ষ্য তুলে ধরেন দলের নেতারা। ডান বামের বাইনারির বিভাজনের মধ্যে না গিয়ে সত্যিকার অর্থে একটি মধ্যমপন্থী রাজনীতি বাংলাদেশে আমরা সূচনা করতে পারি, তেমন অঙ্গীকার আমাদের রয়েছে। আমাদের যে গণপরিষদ ইলেকশন রয়েছে সেখানে আমরা নতুন করে চিন্তা ভাবনা করছি। আমাদের একটা নতুন সংবিধান প্রয়োজন, একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি। পরে রায়ের বাজার কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের গণকবর জিয়ারত করে এনসিপির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্যরাও। যত মানুষ, যত মজলুম এই হাসিনার জুলুমের শিকার হয়েছে, সকল মজলুমকে তুমি এই হাসিনার বিচার দেখে যাওয়ার তৌফিক দান করো মাওলা। অন্তর্বর্তী সরকারকে দ্রুত শেখ হাসিনা তথা আওয়ামী লীগের বিচার কার্যক্রম দৃশ্যমান করার দাবি জানান এই সরকারের সাবেক উপদেষ্টা ও দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমাদের যে ফ্যাসিজম সংগঠিত হয়েছিল, স্বৈরতন্ত্র সংগঠিত হয়েছিল, সেটা যাতে পুনরায় আর কখনো না হইতে পারে এই বাংলাদেশে, শুধু বাংলাদেশে না পুরো পৃথিবীতে কোনো স্বৈরাচারী, কোনো জালেম যাতে এই ধরনের কার্যক্রম করার আগে, গণহত্যা করার আগে একবার ভেবে নেয়। এরকম কঠোরতম বিচার হওয়া উচিত। এই বিচার নিদর্শন হিসেবে থাকা উচিত পুরো পৃথিবীর ইতিহাসে। আমরা সরকারের কাছে সেটাই দাবি জানাই। শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের আগে কোনো নির্বাচন নয় বলে হুঁশিয়ারি দেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। যদি এই আহতদের এবং শহীদদের পরিবারের বিচার নিশ্চিত না করা হয়, দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা না হয়, এই কান্না ক্রোধে পরিণত হবে। এবং এই সরকার আমরা দেখতে পাচ্ছি যে বিচার, এটা খুবই, আমরা কোনো দৃশ্যমান বিচার প্রক্রিয়া এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না, যেটা আমাদেরকে আশাহত করছে। যে সময়টুকু এই সরকারের আছে, নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। মুক্তিযুদ্ধ, জুলাই আন্দোলন সহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণায় আগামীতে কাজ করার অঙ্গীকারের কথা জানান তারা। বলেন, দলের নিবন্ধন ও গঠনতন্ত্র প্রণয়নের কাজ এগিয়ে চলছে পুরোদমে। সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর জুলাই অভ্যুত্থানের শহীদদেরও শ্রদ্ধা জানায় নবগঠিত জাতীয় নাগরিক পার্টি। এ থেকে তাদের বার্তাটা স্পষ্ট, ৭১-এর সাথে নেই ২৪-এর কোনো সংঘর্ষ। তারা বলছেন, ৭১-কে লালন করেই ২৪-কে ধারণ করবে নতুন এই দল। গণহত্যাকারী শেখ হাসিনার বিচারের কথা বলে জাতীয় নির্বাচন পেছালে দেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। ছাত্রদের নতুন দলকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, ফ্যাসিবাদ তাড়াতে গিয়ে নিজেরাই যেন ফ্যাসিস্ট না হয়ে ওঠে। নির্বাচন নিয়ে দেশ বিদেশের অনেক ষড়যন্ত্র আছে দাবি করে তিনি বলেন, ভোট নিয়ে অনিশ্চয়তা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। আওয়ামী লীগের এবং আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিচার বিএনপি চায়, আমি চাই, সবাই চায়। তো বিচার করতে কেউ নিষেধ করে নাই, বিচার হতেই হবে। বাংলাদেশের মাটিতে যে গণহত্যা হয়েছে, এই গণহত্যার বিচার হতেই হবে। তো বিচারটা হোক না, কিন্তু কথাটা হলো নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য কোনো অজুহাত তৈরি করা যাবে না। আমার মনে হচ্ছে কিছু কিছু লোক নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরি করার পায়তারা করতেছেন, সৃষ্টি করতেছেন। এটার মধ্যে দেশি বিদেশি চক্রান্ত কাজ করতেছে।
কোনো সহিংসতায় সমর্থন করে না অন্তর্বর্তী সরকার, এমনটা জানিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্ণ উদ্যমে কাজ করলে মব জাস্টিসের ঘটনা কমবে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো অগ্রগতি নেই। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শিক্ষা উপদেষ্টা হতে যাচ্ছেন অধ্যাপক ডক্টর CR আবরার। কাল সকালে বঙ্গভবনে শপথ নেবেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপদেষ্টারা ছাড়াও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সভায় নেয়া বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় রাজধানীর মোহাম্মদপুরের প্রকাশ্যে ধূমপান করা 2 তরুণীকে লাঞ্ছনার ঘটনার বিষয়ে কথা বলেন উপদেষ্টা। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আজকে আমরা জেনেছি যে আসলে উভয় পক্ষই পুলিশের সামনে একটি আপোষনামা স্বাক্ষর করেছে এবং যেহেতু 2 পক্ষই আপোষনামায় স্বাক্ষর করেছে, কাজী সেক্ষেত্রে ওইটাকেই আমাদের চূড়ান্ত বলে বিবেচনা করতে হচ্ছে। মব জাস্টিস বা মোরাল পুলিশিং এর কোনো সুযোগ এখানে নেই, এদেশে নেই। সরকার এটার বিরুদ্ধে সবসময়ই একটা শক্ত অবস্থানে আছে। যেহেতু এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সম্পূর্ণভাবে যেভাবে আগে ছিল ওভাবে করে আমরা ফেরত আনতে পারিনি, এখনো ফেরত আসেনি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় এরকম মব জাস্টিস এবং মোরাল পুলিশিং এর ঘটনা ঘটছে। সরকারের অবস্থান একেবারে স্পষ্ট, এরকম মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিং এর কোনো সুযোগ নেই। জুলাই ঘোষণাপত্রের কোনো অগ্রগতি রয়েছে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন রিজওয়ানা হাসান। শেষ যেটুকুন আপনারা অগ্রগতি জেনেছিলেন তারপরে আর কোনো অগ্রগতি হয়নি। আমার জানা মতে কিছু রাজনৈতিক দল তাদের মতামত পাঠিয়েছে, কিন্তু সকল রাজনৈতিক দল এখনো তাদের মতামত চূড়ান্ত করে পাঠাতে পারেনি। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হবে না, নাগরিক পার্টির নেতাদের এমন বক্তব্যেরও প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। রাজনৈতিক দলগুলোর বক্তব্য তার নিজের বক্তব্য, এখানে আমাদের হ্যাঁ বা না বলার তো কিছু নেই, বা এটা আমাদের কন্ট্রোল করারও কোনো সুযোগ নেই, কোনো ইচ্ছাও নেই। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনটা হবে। এখন ডিসেম্বর থেকে জুন যখন উনি বলেন, উনি তো ডিসেম্বর বাদ দেন না, ডিসেম্বর নিয়েই বলেন। কাজেই উনার মুখ থেকে নির্বাচনের চূড়ান্ত তারিখটা শোনার জন্য আপনারা অপেক্ষা করবেন। সংস্কার আগে না নির্বাচন আগে এ সমস্ত প্রশ্ন না, আমরা বলেছি আমাদের প্রাধিকারের মধ্যে সংস্কার, নির্বাচন, বিচার এই 3টাই আছে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নতুন উপদেষ্টা হিসেবে বুধবার সকাল 11টায় শপথ নিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ডক্টর CR আবরার। তিনি দায়িত্ব পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিকভাবে আগের চেয়ে অনেকটা ভালো আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। লন্ডনে স্থানীয় বিএনপির এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি জানান, চিকিৎসকরা নিয়মিত বাসায় গিয়ে বেগম জিয়ার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করছেন। তাদের অনুমতি পেলে বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। চিকিৎসার জন্য গত 8 জানুয়ারি লন্ডন যান বেগম খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা শেষে এখন বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে তার চিকিৎসা চলছে। আগের চেয়ে উনি অনেকটা ভালো আছেন এটি বলা যায়। খুব সুস্থ উনি হয়ে উঠেছেন একথা আমি বলবো না, বাট উনি যে কোনো সময়ের তুলনায় আল্লাহর অশেষ মেহেরবানি অনেকটা সুস্থ আছেন। এখানকার চিকিৎসকরা ওনাকে বাসায় হোম ভিজিটের মাধ্যমে ওনাকে নিয়মিতভাবে ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করছেন। যখনই এখানকার চিকিৎসকরা ওনাকে অনুমতি দিবে যাওয়ার জন্য, উনি দেশের মানুষকে ভালোবাসেন এবং খুব শীঘ্রই চিকিৎসকরা যখনই বলবেন উনি দেশে ফেরত যাবেন ইনশাআল্লাহ। এনআইডি সেবা অবশ্যই নির্বাচন কমিশনের অধীনে থাকা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় সিইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদের কাজ চলমান আছে। জাতীয় নির্বাচন সামনে রেখে ইসি সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।
যদি কোনো আলাদা কোনো কর্তৃপক্ষ হয়ে যায় আমাদের অধীনে থাকে তার তো কোনো অসুবিধা তো নাই। নির্বাচন কমিশনের সাথে আলোচনা না করে কোনো এই ধরনের একটা মেজর সিদ্ধান্ত নেবে না বলে আমার বিশ্বাস। ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চলছে, সামনে একটা জাতীয় নির্বাচন আছে। বাস্তব বিষয়াদি সব বিবেচনা করে সরকার একটা সিদ্ধান্ত নেবে, এটা আমি ধারণা করতে পারি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই গুমের ঘটনা ঘটেছে। এতে সহায়তা করেছে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য। এমনকি অনেক পুলিশ লাইন্সেও আয়নাঘর তৈরি করা হয়েছে। তদন্তে এসব তথ্য পেয়েছে গুম সংক্রান্ত কমিশন। এর চেয়ারম্যান জানান, ভারতের বিভিন্ন কারাগারে 1067 জন বন্দী আছে। তাদের মধ্যে গুমের শিকার ব্যক্তিরা আছেন কিনা তা যাচাই বাছাই চলছে। আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল। আমি ছবি তুলে হাঁটতে চাই না, আমি আমার বাবার হাত ধরে হাঁটতে চাই। সরকার বদল হলেও ভাগ্য বদল হয়নি গুম থাকা পরিবারগুলোর। এখনও নিখোঁজ 330 জন। তাদের ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন স্বজনরা। গুম সংক্রান্ত ইনকোয়ারি কমিশন বলছে, ভারতের বিভিন্ন কারাগারে 1067 জন বন্দী আছেন। তাদের মধ্যে গুম হওয়া ব্যক্তিরা আছেন কিনা সেটির যাচাই বাছাই চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে গত 2-2.5 বৎসরে আটক 1067 জন বাংলাদেশির নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে। প্রাপ্ত তালিকায় গুমের শিকার কোনো ব্যক্তির নাম আছে কিনা তার অনুসন্ধান চলমান। কমিশন বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই গুমের ঘটনা ঘটেছে, যাতে সহায়তা করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এমনকি পুলিশ লাইন্সেও আয়নাঘর তৈরি করে নির্যাতন করা হয়েছে। আপনারা অবাক হয়ে যাবেন, আমরা এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছে, যেটি একেবারেই অ্যাবসার্ড একটা ব্যাপার, কিন্তু সেটিও আমরা বগুড়ায় পেয়েছি। আরও আমাদের ধারণা আরও অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের পাবো। সরকারের হাইয়েস্ট লেভেল কে হয় বলেন আপনি? সরকারের যে প্রধান, সে তো হাইয়েস্ট লেভেল। এখন আছেন ইন্টারিম গভর্নমেন্টের প্রধানকে, আমাদের মাননীয় চিফ উপদেষ্টা ডক্টর ইউনূস। তো উনি সরকারের প্রধান না? আগের সরকারের প্রধান কে ছিল? প্রাইম মিনিস্টার ছিল। তদন্ত কমিশন বলছে, বর্তমান সরকারের সময় কোনো গুমের ঘটনা ঘটেনি। এটা চিরতরে বন্ধে আইন করার সুপারিশ করবেন তারা। আর জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ধরেন জেনারেলদেরকে পালিয়ে থাকতে সহায়তা করছেন বা কোনো ধরনের সেফ প্যাসেজ দিচ্ছেন, তারা কিন্তু ওপরের আদেশে করছেন এই এক্সকিউজটা ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? এবং তারা সেক্ষেত্রে ফৌজদারি অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছেন। গুম যাতে চিরতরে বন্ধ হয় তার জন্য ডেফিনেটলি আমরা রিকমেন্ডেশন করব। দরকার হলে আমরা আইনের সংশোধনের জন্য বলবো। প্রধান উপদেষ্টার পরিদর্শন করা আয়নাঘরে পরিবর্তন করা হয়নি বলেও জানান তারা। ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে কমিশন। অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য 6 মার্চ দিন ঠিক করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন। 2016 সালের 21 জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে 7 বছর কারাদণ্ড দেয় হাইকোর্ট। সেই সাথে তাকে 20 কোটি টাকা জরিমানা করা হয়। ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে বিচারিক আদালতের দেয়া 7 বছরের কারাদণ্ড বহাল রাখে হাইকোর্ট। তবে বিচারিক আদালতে দেয়া 40 কোটি টাকার জরিমানা কমিয়ে 20 কোটি টাকা করা হয়। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে বিলম্ব মার্জনা চেয়ে চলতি বছর লিভ টু আপিল করেন গিয়াসউদ্দিন আল মামুন। গত বছর 10 ডিসেম্বর সাজার রায় স্থগিত করে আপিল বিভাগ। যে আইনে মামলা করা হয়েছে 2002 সালের আইন, সেইটা একটা পতিত আইন ছিল। শুনানি হওয়ার পরে আদালত দুদকের যে মামলা, সেই মামলার কোনো সাবস্টান্স খুঁজে পায় নাই এবং মোটামুটিভাবে অ্যাপিল বিভাগের সকল জাজ একমত হয়েছেন যে না, দুদকের কোনো মামলার সাবস্টান্স নাই এবং ফর্মাল জাজমেন্টের জন্য 6 মার্চ ওনারা দিন ধার্য করেছেন। বাংলাদেশে কাজ করা 2টি প্রতিষ্ঠানকে ডলার সহায়তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য উস্কানিমূলক নয় এবং দুদেশের সম্পর্কে কোনো অবনতি হয়নি, এমন দাবি করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ভারতের সাথে চলমান ভিসা সংকট তাদেরই তৈরি। দিল্লির সাথে সুসম্পর্ক রাখতে চায় ঢাকা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা।
সমসাময়িক নানা বিষয়ে নিজ দপ্তরে এই ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় তিনি বলেন, আগে ভারতের সাথে তিস্তা চুক্তি একটি আমব্রেলা MOU ছিল, এটি নবায়ন হয়েছে, নতুন করে কোনো প্রকল্প নেওয়া হয়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। রিনিউয়ালের সময় দুই পক্ষেরই কিছু অতিরিক্ত সংযোজনের ব্যাপার ছিল, এই কারণে একটু দেরি হয়েছে। এগুলো যেহেতু দুই পক্ষেরই কিছু অতিরিক্ত বক্তব্য আছে, সেটা পরস্পরের কাছে আদান প্রদান করে ঠিকঠাক করে তারপরে সই হবে, সেটা সই হয়েছে, MOU হিসেবে সই হয়েছে। এখন এটার এই যে একটা আমব্রেলা MOU, এর অধীনে কোনো প্রজেক্ট অবশ্যই নেওয়া যেতে পারে, এ নিয়ে এখনো ফাইনালাইজ কিছু হয়নি। দিল্লির সাথে ঢাকা ভালো সম্পর্ক রাখতে চায় জানিয়ে উপদেষ্টা বলেন, চলমান ভিসা জটিলতা বাংলাদেশের নয়, ভারতের সৃষ্টি। ভিসা জটিলতা আমরা সৃষ্টি করিনি, ভারত যে কোনো কারণে হোক, তাদের ভিসা তো আপনারা জানেন যে এটা সভরেন রাইট। কোনো দেশ কাউকে যদি ভিসা না দেয় বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয়, এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, এটা তাদের সিদ্ধান্ত। তারা আমরা আশা করবো যে তাদের সিদ্ধান্ত জানাবেন আমাদেরকে বা তাদের কার্যকলাপ বাড়াবেন, যাতে করে লোকজন যারা ভিসা চায় তারা ভিসা পেতে পারে। প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন, এটা কিন্তু আমাদের একেবারেই আমাদের অবস্থান এটাই। আপনারা জানেন যে আমি নিজেও বিভিন্ন সময় বলেছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই। তার দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে সম্পর্কের কোনো অবনতি হবে না। এটাকে আমি কোনো উস্কানিমূলক বক্তব্য বলে মনে করি না, এটা একটা স্টেটমেন্ট দিয়েছেন, আমরা দেখেছি যে এটা তেমন কোনো ভিত্তি দেখা যাচ্ছে না। উনি তো স্পষ্ট করে এই কথাও বলেননি যে বাংলাদেশের একটা প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া হয়েছে, এরকম কথা কিন্তু উনি বলেননি। এখন দুই ব্যক্তি বলতে উনি কাদেরকে বুঝেছেন আমরা জানি না, কাজে এটা নিয়ে আমরা এরপরে আর কোনো বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন দেখি। প্রেসিডেন্ট বলেছেন একটা, প্রেসিডেন্ট কোনো ডিটেলস দেন নেই বা কারো অ্যাকিউজেশনও করেন নেই, আমরাও দেখেছি যে আসলে এরকম কোনো কিছু নেই, কাজে এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ হওয়ার আমি কোনো কারণ দেখি না। জাতিসংঘ মহাসচিবের সফর সূচি এখনও ঠিক হয়নি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।